মে এবং জুন এই দুইটা মাসের মধ্যে আওয়ামী লীগ রাজপথের দখল নেবে এবং এই দখলের ক্ষেত্রে শেখ হাসিনার যে ক্যারিসম্যাটিক পদ্ধতি প্রায় 15 লক্ষ মানুষ একত্রিত হয়ে ঢাকার রাজপথ দখল করবে। দর্শক, যা আশঙ্কা করছিলাম যে বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র হিসেবে ভয়ঙ্করভাবে অভিযোগের মাধ্যমে ভারত নতুন কোনো পরিকল্পনায় এগোয় কিনা, আমরা তারই ইঙ্গিত পাচ্ছি ভারতের বিভিন্ন গণমাধ্যমে যে নিউজগুলো আসছে নতুন করে সেগুলোকে কেন্দ্র করে। দর্শক, আওয়ামী লীগ নাকি প্ল্যান করছে দেশের মাঝেই একজন নেতা, একজন মুখপাত্র খুঁজে বের করার, যার দায়িত্ব থাকবে দলকে গুছিয়ে নেয়ার। বিদেশে থাকা বিভিন্ন নেতা এবং দেশের গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলে বিবিসি বাংলা এমন তথ্য দিয়েছে আজ। বাংলাদেশে 5 তারিখের আন্দোলনের পরে শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাওয়ার পরে অনেকের ধারণা আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে গেছে, আওয়ামী লীগ শেষ হয়ে গেছে, আওয়ামী লীগ আর কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। কিন্তু তারা আওয়ামী লীগের পূর্ব ইতিহাস সম্পর্কে ভালোভাবে না জেনেই এই কথাগুলো বলে। দর্শক, বাংলাদেশ সরকারের 2 উপদেষ্টার 2 সহকারী আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস এবং স্বাস্থ্য উপদেষ্টার পিও, তাদেরকে বহিষ্কার করা হয়েছে, চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সেই খবর পুরনো হয়ে গেছে, কিন্তু কি কারণে সরিয়ে দেওয়া হলো সেটা নিয়ে যখন ধোঁয়াশা ছিল তখন গণমাধ্যম জানাচ্ছে শত শত কোটি টাকার মালিক হয়েছেন বিভিন্ন অনৈতিক কাজ করে। এদিকে আবার ভয়ানক কিছু ঘটতে চলেছে বাংলাদেশে, যে কোনো সময় পালাবেন ডক্টর ইউনূস, এমনই প্রতিবেদন করেছে বিশ্ববিখ্যাত চ্যানেল আল জাজিরা। দেশ চালাতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন ডক্টর ইউনূস, যদিও দেশের বড় বড় টিভি চ্যানেল ডক্টর ইউনূসের পক্ষে কাজ করে যাচ্ছে সব সত্য চাপা দিয়ে। অন্যদিকে রাশিয়া থেকে আওয়ামী লীগের জন্য সব থেকে বড় সুখবর আসলো, আবারও ক্ষমতা ফিরে পেতে যাচ্ছে আওয়ামী লীগ। সাবেক তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক দাবি করেছেন গত বছরের 5 আগস্ট তিনি জাতীয় সংসদ ভবনে অবস্থান করছিলেন এবং কোনো হত্যাকাণ্ডে তিনি জড়িত ছিলেন না। আজ 23 এপ্রিল বুধবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির হয়ে একথা বলেন তিনি। তারেক রহমানের প্রতিশ্রুতি বিশ্বাস করল না জনগণ, তারেক রহমানকে সরি বলে দিয়েছে জনগণ। আমার মনে হয় না যে তারেক রহমান দেশে আসতে পারবেন। বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, কোন সাহসে আদালতে হুমকি ধামকি দিচ্ছেন আওয়ামী লীগের দুঃশাসক এই খুনি নেতারা? এই সাহসটা কার কাছ থেকে পাচ্ছেন? আমি যদি এক কথাই বলি, এই সাহস পাচ্ছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল থেকে। তাহলে ভুল হবে কতটুকু আপনারা মন্তব্যের করে লিখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। বর্তমানে সারা দেশের যে রাজনীতির পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা। তো দর্শক, আর বেশি কথা না বলে আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই চ্যানেলটিতে এখন নতুন আছেন দরকার আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। দর্শক, আর বেশি কথা না বলে আমরা ধারাবাহিকভাবে একটি ভিডিওটা দেখে আসবো। সবাইকে অনুরোধ করবো, ভিডিওটা একটু লম্বা হবে কিন্তু ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। আর বেশি কথা না বলে ধারাবাহিকভাবে একটু ভিডিওটা বিস্তারিত দেখে আসবো। 2 উপদেষ্টার 2 সহকারী আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস এবং স্বাস্থ্য উপদেষ্টার পিও, তাদেরকে বহিষ্কার করা হয়েছে, চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সেই খবর পুরনো হয়ে গেছে, কিন্তু কি কারণে সরিয়ে দেওয়া হলো সেটা নিয়ে যখন ধোঁয়াশা ছিল তখন গণমাধ্যম জানাচ্ছে শত শত কোটি টাকার মালিক হয়েছেন বিভিন্ন অনৈতিক কাজ করে, তেমনটাই বলছে দৈনিক কালের কণ্ঠ। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সহকারী একান্ত সচিব মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে তদবির বাণিজ্য সহ নানা অভিযোগ উঠেছে। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবি এবং মাহমুদুল হাসানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তদবির বাণিজ্য এবং ফ্যাসিবাদের দোসর চিকিৎসক, প্রকৌশলী সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের অর্থের বিনিময়ে বিভিন্ন পুনর্বাসন কর্মকাণ্ড চালানোর জন্য। এই 3 জনের 2 জনকে অব্যাহতি দেওয়া হয়েছে, ফারাবি এবং মোয়াজ্জেম। মাহমুদুল হাসান তিনি রাশিয়াতে রয়েছেন, রাশিয়াতে থেকে তিনি আর ফিরবেন কিনা, একজনের চিকিৎসার জন্য তিনি রাশিয়াতে রয়েছেন, সেই রাশিয়া থেকে তিনি আর ফিরবেন না বলেই মনে হচ্ছে, তেমন আভাসই গণমাধ্যম দিচ্ছে। কোথায় থেকে তারা এত টাকা মারলেন, কি তারা বলছেন? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াই বা এরপরে কি করবেন? আমরা তার বাবার কেলেঙ্কারি নিয়েও খবর হতে দেখেছি। তার মন্ত্রণালয়ের অধীনে কন্ট্রাক্টর হিসেবে কাজ করার জন্য তিনি লাইসেন্স নিয়েছিলেন। পত্রিকায় খবর হওয়ার পরে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার হস্তক্ষেপে সেই লাইসেন্স বাতিল করার ঘটনাও আমরা দেখেছি। সেই রকম দুর্যোগের মধ্যে তিনি যখন চলছেন তখন এই 3 জন 2 উপদেষ্টার 3 সহকারীর কর্মকাণ্ড নিয়ে এই ভিডিও। দর্শক, থাকবেন আমাদের এই আলোচনায়, কারণ এই আলোচনাটা অনেক গভীরের থলের বিড়াল বের করে এনেছে।
দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.tv, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। বলছিলাম, 2 উপদেষ্টার 3 সহকারীর অব্যাহতি প্রসঙ্গে 2 সহকারীকে অব্যাহতি দেওয়া হয়েছে। একজন বিদেশে রয়েছেন, তিনি আর দেশে ফিরবেন না বলেই মনে হচ্ছে। জানা গেছে, তদবির বাণিজ্যের অভিযোগ ওঠার পর মোয়াজ্জেম হোসেন এবং তুহিন ফারাবিকে অব্যাহতি দেওয়ার ঘটনা তো আমরা আগেই জানি। 21 এপ্রিল মোয়াজ্জেম হোসেন এবং তুহিন ফারাবিকে অব্যাহতি দিয়ে সরকারি আদেশ জানা গেছে। অন্যদিকে ডাক্তার মাহমুদুল হাসান বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন, তিনি সেখান থেকে ফিরবেন কিনা সেটা নিয়েও সংশয় তৈরি হয়েছে। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা ছিলেন, বেশ হ্যাডাম ছিল তার। অভিযোগ উঠেছে, সরকারের বিভিন্ন পর্যায়ে নিয়োগ ও বদলি, বাণিজ্য, টেন্ডার বাণিজ্য এবং ফ্যাসিবাদের দোসর প্রকৌশলীদের পুনর্বাসনের মাধ্যমে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী থেকে উপজেলা প্রকৌশলী পর্যন্ত প্রায় সব গ্রেডের কর্মকর্তার বদলি, পদায়নে তদবির বাণিজ্য করেছেন বলে অভিযোগ উঠেছে। এছাড়া তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের বিভাগ ঘুরে ঘুরে তদবির করে বেড়াতেন। তার কাজই ছিল বিকাল 4টা থেকে রাত 10টা পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয়ে বসে এই তদবিরের কাজগুলো করা। বিশেষ করে বলা হচ্ছে, স্বরাষ্ট্র, পানি সম্পদ, গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তর এবং সড়ক ও মহাসড়ক বিভাগে ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার তদবির করতেন এই মোয়াজ্জেম। উপদেষ্টা নিয়োগের বেশ কিছুদিনের মধ্যে মোয়াজ্জেম হোসেনকে সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। বিকেল 4টা থেকে রাত 10টা পর্যন্ত সচিবালয় এবং সরকারি দপ্তরে অবস্থান করে তদবির করতেন তিনি। তাদের ভয়ে তটস্থ থাকতেন বিগত সরকারের আমল থেকে কর্মকর্তা ও কর্মচারী যারা রয়েছে তারা। মোয়াজ্জেমকে খুশি করতে সে যা চেয়েছে তাই দিয়েছেন সবাই। নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা বলেছেন, বিভিন্ন দপ্তরে গিয়ে ঠিকাদারি তদবির করতেন মোয়াজ্জেম। এমনকি পুলিশের অস্ত্র, গোলাবারুদ, শটগান সহ বিভিন্ন যন্ত্রপাতি কেনায় ঠিকাদারদের বিল পাইয়ে দিতে তদবির করেছেন তিনি। পানি সম্পদ মন্ত্রণালয়ে ছিল তার অবাধ বিচরণ। এই মন্ত্রণালয়ে বিগত সরকারের সময় কাজ পাওয়া যেসব ঠিকাদার পালিয়েছেন তাদের কাজ চালিয়ে নেওয়ার জন্য নতুন নিয়োগ দেওয়া ঠিকাদারদের থেকে বড় অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। গণপূর্ত অধিদপ্তরের ঠিকাদার ও প্রকৌশলী বদলির তদবির করতেন তিনি। সন্ধ্যার পর চলে যেতেন সেগুন বাগিচা গণপূর্ত অধিদপ্তরে। দীর্ঘ সময় সেখানে অবস্থান করে ঢাকা মহানগরী, চট্টগ্রাম, রাজশাহী বিভাগীয় শহর, ঢাকার নিকটবর্তী জেলাগুলো প্রকৌশলী বদলির তালিকা করতেন। এক একটি বদলিতে লাখ লাখ টাকা দিতে হতো তাকে, এমনটাই জানা গেছে। এছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে পৌরসভার সচিব ও প্রকৌশলী, সিটি কর্পোরেশনের বিভিন্ন গ্রেডের কর্মকর্তা নিয়োগে বদলি বাণিজ্য করতেন, এমন অভিযোগ করেছেন কর্মকর্তারা। শুধু তাই নয়, ফ্যাসিবাদের দোষর হিসেবে চিহ্নিত প্রকৌশলীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বিশেষ সুবিধার বিনিময়ে তাদের পুনর্বাসনে অগ্রণী ভূমিকা পালন করেছেন মোয়াজ্জেম, এমন অভিযোগ খোদ স্থানীয় সরকার বিভাগ কর্মকর্তার। একই রকম অভিযোগ স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত 2 কর্মকর্তার বিরুদ্ধে। তারা চিকিৎসক, মেডিকেল কলেজের প্রিন্সিপাল, পরিচালক, উপপরিচালক, সিভিল সার্জন নিয়োগ, বদলির মাধ্যমে শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। 2 জন মিলে মেডিকেল কলেজের প্রিন্সিপাল, পরিচালক, উপপরিচালক, সিভিল সার্জন নিয়োগ বদলিতে 15 থেকে 25 লাখ টাকা করে নিতেন, এমন অভিযোগ উঠেছে। এছাড়া 5 আগস্টের পর পালিয়ে যাওয়া ঠিকাদারদের স্থলে নতুন ঠিকাদার নিয়োগে তারা কমিশন বাণিজ্য করতেন, এমন কথা শোনা যাচ্ছে, এমন অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে। এদিকে সরকার যখন তাদেরকে বহিষ্কার করেছে তখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস মোয়াজ্জেম হোসেন তিনি বলছেন অন্য কথা, তাকে নাকি সরকার বহিষ্কার করেনি, তিনি নিজেই নাকি পদত্যাগ করেছেন। কি হাস্যকর একটা কথা। সরকার বিজ্ঞপ্তির প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের নিয়োগ বাতিল করে দিল, অথচ তিনি বলছেন তিনি পদত্যাগ করেছেন। কিভাবে বলছেন? তিনি বলছেন যে সামনে আমার বিসিএস এর ভাইবা, বাংলাদেশ ব্যাংকের পরিচালক, সহকারী পরিচালক পদে পরীক্ষা, এই সব কারণে আমি নিজে থেকে পদত্যাগ করেছি, আমাকে বহিষ্কার করা হয়নি। এই হাস্যকর কথাও তিনি বলেছেন। অন্যদিকে ফারাবি এবং ডাক্তার মাহমুদুল হাসান তাদের দুজনের সঙ্গে কালের কণ্ঠ যোগাযোগের চেষ্টা করেছে। গণমাধ্যমের কারো ফোন তারা ধরেননি, কারো কোনো কথার জবাবও দেননি, টেক্সট পাঠালেও তারা কোনো উত্তর দেননি। একজন তো বিদেশে রয়েছেন, রাশিয়াতে রয়েছেন, তিনি আর ফিরবেন কিনা সেই ব্যাপারে সন্দেহ রয়েছে। তিনি দেশে ফিরলে তার বিরুদ্ধেও অ্যাকশন নেওয়া হবে বলে জানা যাচ্ছে। বিশেষ করে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে দুর্নীতির মহাসাগরে পড়ে গেছেন বলে বিভিন্ন জন আলোচনা করছিলেন। বাবার কেলেঙ্কারি প্রকাশিত হয়েছে, তার এপিএস এর কেলেঙ্কারি। এখন তার বিরুদ্ধে গত কয়েক মাস ধরে যে আলোচনাগুলো চলছিল যে নানা রকমের অসৎ কর্মকাণ্ডের সঙ্গে তিনি জড়িত, বিভিন্ন ভায়া হয়ে তিনি কাজ করেন, তাহলে ভায়াগুলো কি এপিএস কিংবা সমন্বয়কদের অন্যরা যে কথাগুলো একাধিক ইউটিউবারও বিদেশ থেকে, তাদের শুভাকাঙ্ক্ষী ইউটিউবারও বিদেশ থেকে বলার চেষ্টা করছিলেন, সেগুলো সত্য কিনা তদন্তের মাধ্যমেই হয়তো বেরিয়ে আসবে। যদিও ক্ষমতায় থাকাকালীন তদন্ত হবে বলে আমার মনে হয় না। এপিএস এর এই কর্মকাণ্ডের পরে এবং বাবার ঠিকাদারি লাইসেন্স নেওয়ার পর, তার মন্ত্রণালয়ের লাইসেন্স নেওয়ার পরে আমার মনে হয় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার আর নৈতিক অবস্থান থাকে না এই দায়িত্বে থাকার। অনেকেই তাই তার পদত্যাগ দাবি করছেন। ভিপি নূর তো বেশ কয়েকদিন আগেই স্পষ্টভাবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আবদুল্লাহ 2 জন ছাত্র উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন। দর্শক, যা আশঙ্কা করছিলাম যে বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র হিসেবে ভয়ঙ্করভাবে অভিযোগের মাধ্যমে ভারত নতুন কোনো পরিকল্পনায় এগোয় কিনা,
আমরা তারই ইঙ্গিত পাচ্ছি ভারতের বিভিন্ন গণমাধ্যমে যে নিউজগুলো আসছে নতুন করে, সেগুলোকে কেন্দ্র করে। ডক্টর আসিফ নজরুল সম্ভবত সেই সুযোগটি করে দিয়েছেন ভারতকে। তিনি কাশ্মীর হামলাকে কেন্দ্র করে বুধবার তার ফেসবুক পেজে যে পোস্ট শেয়ার করেছেন, যেখানে তিনি পরোক্ষভাবে ভারতকেই দোষারোপ করার চেষ্টা করছেন বা করেছেন এই হামলার পেছনে, সেটি তারা নানানভাবে বিশ্লেষণ করার চেষ্টা করছে। যেমন এই গণমাধ্যমগুলোতে তারা যে অভিযোগগুলো করছে, ডক্টর আসিফ নজরুল নাকি কাশ্মীর হামলার পরই আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সঙ্গে বৈঠক করেছেন। ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে যে সফর করে গেলেন কাশ্মীর হামলার আগে, সেইখানেও নাকি কাশ্মীর নিয়ে আলোচনা হয়েছে। আমি যদি এক এক করে একটু বলি, যেমন জি নিউজ বলছে যে যেখানে কাশ্মীর হামলার জন্য ভারত সরাসরি পাকিস্তানি মদতপুষ্ট গোষ্ঠী জঙ্গি সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টকে দায়ী করছে, সেখানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা খুব কৌশল করে এর জন্য ভারত সরকারের প্রতি আঙুল তুললেন। আপনারা জানেন যে একটি পোস্ট শেয়ার করেছিলেন, তার মোটা দাগে কথা হচ্ছে কাশ্মীরে যেখানে হাই সিকিউরিটি মেনটেন করা হয়, সেখানে নিরাপত্তার ঘেরাটোপ পেরিয়ে জঙ্গিদের প্রবেশের কোনো ধরনের সুযোগ নেই। বেছে বেছে হিন্দু দেখে আক্রমণ করার অর্থ হচ্ছে এটি বিশাল একটি প্ল্যানিং, এবং এর পেছনে ভারতের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা ছাড়া এটি করার সুযোগ নেই, ইত্যাদি ইত্যাদি। তিনি অনেক কথা বলেছিলেন, মানে আরেকজনের পোস্ট শেয়ার করার মাধ্যমে তিনি এমনটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছিলেন, সেটি ভারতের গণমাধ্যমগুলো বলছে। আমি যদি সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টি অধ্যাপক ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে করা হয়েছে, একটি গণমাধ্যম বলছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল পহেলগাম হত্যাকাণ্ডের কয়েক ঘন্টা পরেই লস্কর-ই তৈয়বার একজন শীর্ষস্থানীয় সদস্যের সাথে দেখা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এবং এখানে বলা হচ্ছে যে গোয়েন্দা কর্মকর্তারা এই বৈঠককে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি হিসেবে মনে করছেন। এই ছবিটি দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যে এই ছবিটি এডিটেড কিনা আমরা জানি না। যেখানে আসিফ নজরুলের পাশে আরো কয়েকজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন, লস্কর-ই তৈয়বার সত্যি কোনো সদস্য দাঁড়িয়ে আছেন কিনা আমরা জানি না, তবে অভিযোগটি করা হয়েছে। দ্য প্রিন্ট ভারতের অন্যতম গণমাধ্যম, তারা বলছে যে ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে ঘন্টা পর ঘন্টা নীরবতা পালনের পর পহেলগাম সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ। তবে বাংলাদেশের আইন উপদেষ্টার একটি ফেসবুক পেজ থেকে একটি বিষয়টি আরো জটিল করে তোলা হয়েছে। হত্যাকাণ্ডের নিন্দা তিনি ঠিকই জানিয়েছেন, তবে ভারতীয় নিরাপত্তা সংস্থার ঘটনার বর্ণনার উপরে তিনি সন্দেহ প্রকাশ করেছেন। তিনি বলতে চেয়েছেন যে আসলে এর পিছনে ভারত সরকারই দায়ী। আমরা এও দেখতে পাচ্ছি যে দ্য প্রিন্টে একথাও বলা হয়েছে, কদিন আগে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমিনা বালুচ এলেন। পাকিস্তানের পররাষ্ট্র সচিব দীর্ঘ 15 বছর পর পাকিস্তান এবং বাংলাদেশের পররাষ্ট্র পর্যায়ের যে বৈঠকটি অনুষ্ঠিত হলো, সেই বৈঠকে নাকি কাশ্মীর ইস্যু আলোচনায় এসেছে। এখানে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতি দিয়েছে, সেই বিবৃতি তারা তুলে ধরেছে। এটি আমাদের গণমাধ্যমে এসেছে যে পাকিস্তান কি বলেছিল আমিনা বালুচের সফরের পরে। এখানে বলা হয়েছে যে অবৈধভাবে অধিকৃত ভারতীয় জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি সম্পর্কেও বাংলাদেশকে অবহিত করেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ও কাশ্মীরের জনগণের আকাঙ্ক্ষার আলোকে এই বিরোধের দ্রুত সমাধানের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। তবে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতি দিয়েছিল, সেখানে কিন্তু কাশ্মীর প্রসঙ্গে কোনো কথা বলা ছিল না। আমাদের কথা হচ্ছে এই যে ভারতের গণমাধ্যমকে বিশ্লেষণ করার সুযোগ দিল, ভারতের বিভিন্ন পর্যায়ে বা বিভিন্ন মহলে
বাংলাদেশের প্রসঙ্গটি আলোচনায় আনার সুযোগ করে দিলেন অধ্যাপক আসিফ নজরুল। কি প্রয়োজন ছিল? এর আগে আপনাদের সামনে আমি মন্তব্য করেছি, দায়িত্বশীল জায়গা থেকে এগুলো আমরা আমাদের জায়গা থেকে আমরা আলোচনা করতে পারি। নানান ধরনের আলোচনা, মন্তব্য চায়ের টেবিলে, ঘরোয়া আলাপে উঠে আসতে পারে, কিন্তু তিনি তো অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রী, সমমর্যাদা একজন ব্যক্তি। কিভাবে তিনি এই মন্তব্য করেন, যেখানে বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করার একটি চেষ্টা ভারতের পক্ষ থেকে আমরা মুহুর্মুহু দেখতে পাচ্ছি। এর কিছুটা সত্যতা আছে, কিছুটা প্রোপাগান্ডা আমরা অবশ্যই স্বীকার করি, কিন্তু আন্তর্জাতিক মহলের কাছে তো এগুলো খুব দ্রুত পৌঁছে দেওয়ার চেষ্টা করবে ভারত। এমনিতেই ভারতের সাথে বাংলাদেশের যে নতুন করে বলতে ইতিহাসে এই প্রথম বোধহয় যে একটি শিথিল সম্পর্ক, দুই রাষ্ট্রের মধ্যে ভয়ঙ্কর একটি উত্তেজনাকর সম্পর্ক এই মুহূর্তে বিরাজ করছে। পক্ষান্তরে পাকিস্তানের সঙ্গে আমাদের যে একটি উষ্ণ সম্পর্ক তৈরি করার প্রাণান্তকর চেষ্টা, সবকিছুকে কেন্দ্র করে ভারত তো এই ধরনের অস্ত্র খোঁজার চেষ্টায় রয়েছে, এবং সেই অস্ত্রটি ডক্টর আসিফ নজরুল তুলে দিয়েছেন অজ্ঞানে কিংবা সজ্ঞানে। বাংলাদেশে 5 তারিখের আন্দোলনের পরে, শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাওয়ার পরে অনেকের ধারণা আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে গেছে, আওয়ামী লীগ শেষ হয়ে গেছে, আওয়ামী লীগ আর কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। কিন্তু তারা আওয়ামী লীগের পূর্ব ইতিহাস সম্পর্কে ভালোভাবে না জেনেই এই কথাগুলো বলে। আওয়ামী লীগ অতীতকালে আরো অনেক ভয়ানক পরিস্থিতি মোকাবেলা করে এই পর্যন্ত আসছে। আওয়ামী লীগের বিরুদ্ধে অসংখ্য ষড়যন্ত্র, অসংখ্য হত্যা, অসংখ্য হামলার ঘটনা রিপিটেডলি ঘটলেও দীর্ঘ 21 বছর পরেও অনেক লড়াই সংগ্রাম করে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসে, এবং এই ক্ষমতায় আসার পরে কিন্তু পরপর 3 টার্ম আওয়ামী লীগকে কেউ ক্ষমতা থেকে সরাইতে পারে না। সেটা যেই পদ্ধতিতেই হোক, আওয়ামী লীগ কিন্তু রাষ্ট্র ক্ষমতায় ছিল। এখন লড়াই সংগ্রামের বিষয় যদি বলা হয়, দীর্ঘ 21 বছর যে দলটা রাজপথে আন্দোলন সংগ্রাম করে টিকেছিল, যে দলটা ভেঙে দেওয়ার জন্য অসংখ্য ষড়যন্ত্রের পরেও সেই দল না ভেঙে বরং আরো শক্তিশালী রূপে ফিরে এসে পরবর্তীতে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়, এইরকম একটা রাজনৈতিক দল, যেই দলের কোনো নেতা ছাড়াই তৃণমূলের কর্মীরাই দলকে বাঁচিয়ে রাখে, এরকম একটা শক্তিশালী রাজনৈতিক দলকে চাইলেই কেউ কখনো শেষ করে দিতে পারে না। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিঃসন্দেহে অসংখ্য ভুল ছিল, রাষ্ট্র পরিচালনায় আওয়ামী লীগের অসংখ্য ভুল ছিল, কিন্তু যারা শেখ মুজিবকে ভালোবাসতো, যারা বঙ্গবন্ধুকে ভালোবাসতো, সেই বঙ্গবন্ধুর ভালোবাসার পাত্র যারা, তাদের সন্তানরাই আওয়ামী লীগ করে, তাদের নাতিপুতিরাই কিন্তু আওয়ামী লীগ করে। এই ভালোবাসা, এই লড়াই সংগ্রামের ইতিহাস তাদেরকে যতভাবেই ব্যাখ্যা করা হোক, যতভাবেই তাদেরকে বোঝানো হোক আওয়ামী লীগ আর কোনোদিন ফিরে আসবে না, এইটা কোনো কালেই তাদেরকে বিশ্বাস করানো সম্ভব না যে এই আওয়ামী লীগ শেষ হয়ে যেতে পারে। 1971 সালের ষড়যন্ত্রের পরেও আওয়ামী লীগ পুনরায় সংগঠিত হয়ে বাংলাদেশের একমাত্র পাওয়ার পার্টি হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে সক্ষম হয়। পরবর্তীতে 5ই আগস্টের যে বোমা হামলা, 23 বঙ্গবন্ধু এভিনিউতে আইবি রহমান সহ আওয়ামী লীগের প্রায় 21 জন নেতা কর্মী ওই বোমা হামলায় নিহত হয়। শেখ হাসিনার এক কান নষ্ট হয়ে যায়, উনি এক কানে কিন্তু শুনতে পান না। এরকম অসংখ্য হামলা, অসংখ্য নির্যাতনের পরে 21 বছর লড়াই করে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসছে, তখন আওয়ামী লীগ তাদের উপরে যে অত্যাচারগুলো হয়েছে, সেই অত্যাচারগুলোই কিন্তু পুনরাবৃত্তি করে বিএনপির ক্ষেত্রে, যেটা পরবর্তীতে আওয়ামী লীগকে স্বৈরাচার বানানোর জন্য প্রচারণা হিসেবে ব্যবহার করা হয়। কিন্তু বাস্তবিক অর্থে আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল, তখন আওয়ামী লীগের উপরে যে অত্যাচার, যে নির্যাতন চালানো হয়েছিল, দীর্ঘ কয়েক বছর পার হয়ে যাওয়ার কারণে সেটা মানুষের স্মৃতিশক্তি থেকে বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু যেহেতু আওয়ামী লীগ পরবর্তীতে যখন ক্ষমতায় ছিল, তখন বিএনপি, জামাত সহ অন্যান্য যে বিরোধী মত, সেই মতের বিরুদ্ধে আওয়ামী লীগের যে অবস্থান, এই অবস্থানটা একেবারেই সদ্য শেষ হওয়া। অতএব এই বিষয়টা কিন্তু সবার মাথায় গেঁথে আছে, আওয়ামী লীগ বিএনপি জামাতের উপরে কিরকম নির্যাতন চালাইছিল। কিন্তু মানুষ অতীতে ফিরতে চায় না, মানুষ এটা মনে করতে চায় না এই আওয়ামী লীগের সাথে কি ব্যবহারটা করা হয়েছিল বিএনপি যখন ক্ষমতায় ছিল। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম চাঞ্চল্যক তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এতক্ষণ ধৈর্য সহকারে যারা ভিডিও ধরে শেষ পর্যন্ত দেখে সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।